স্যার আপনার কাছে কি মনে হয় পুরো বিষয়টি, তিনি বেইজিংকে কেন বেছে নিলেন? দেখেন, আমার মনে হয় তারেক রহমান প্রথম থেকেই তার অ্যাপ্রোচ টু পলিটিক্স, প্রাইম মিনিস্টারশিপ হ্যাজ বিন মার্কড বাই ইনফর্ম্যালিটি, এবং তিনি অনেকটা বাস্তববাদী ঢঙে তিনি এগিয়েছেন যে দেশে পরিচালনা করার যে স্টাইলিস্টিক অ্যাসপেক্টগুলোতে তার চেঞ্জ এসছে। এবং আমার মনে হয় যে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ডিসিশন যে তিনি দিল্লি না যেয়ে কলকাতা, দিল্লি যাওয়ার তো আমার মনে হয় তার পক্ষে কোনো বাধ্যবাধকতা ছিল না। তার পূর্বসূরি যিনি প্রফেসর ইউনুস যে দেশ পরিচালনা করেছে, সেখানেই এমন একটা বাস্তবতা গড়ে উঠেছে যে সরাসরি বিএনপির পক্ষে চায়নাকে অগ্রাহ্য করাটা আমার মনে হয় খুবই বেমানান হতো। এখন যদি তারেক রহমান দিল্লি যেত, তাহলে ইট উড হ্যাভ রেস্টোর্ড হাসিনা টাইপ অফ ফরেন পলিসি রিয়ালিটিস। সুতরাং আমি এটা এই যৌক্তিক এই বাস্তবতাটাকে প্রথম প্রাধান্য দেব। সেকেন্ড, আমার যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে যে ফরেন মিনিস্টার হিসেবে যিনি রয়েছেন, তার যে রিসেন্ট যে এক্সপ্রেশনসগুলো যদি দেখেন, জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টশিপ হওয়ার আগে ও পরে কনসিস্টেন্টলি কিন্তু তার স্বাধীন পররাষ্ট্রনীতির উপর বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে বিষয়টা তিনি অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছেন। এবং আমার মনে হয় তারেক রহমানের ক্যাবিনেটে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো ওই ধরনের জ্ঞানী ব্যক্তি ছিল বা সেরকম কোনো সম্ভাবনাও ছিল না। এটা আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় চালিকা শক্তি অর্জনের ক্ষেত্রে, যদি কোনো অর্জন, আমি তো আইল কিপ মাই ফিঙ্গার্স ক্রসড, মালয়েশিয়া হয়ে তিনি যে এখন বেজিংয়ে যাচ্ছেন, সারা জাতি সচেতন অংশ কিন্তু এটার দিকে তাকিয়ে রয়েছে। এবং এই প্রক্রিয়াটা আমার মনে হয় চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ঠিক অনেকটা আগে যেমনটা ছিল 16 বছরের আগে, আমার মনে হয় জেনারেল জিয়া ও এরশাদ, তারা দুজনই কিন্তু চীনের সাথে আমাদের নিরাপত্তা সম্পর্কের আরও বেশি অগ্রগতি দিকে তারা মনোযোগ দিয়েছিল। চীনের কাছ থেকে আমাদের সর্বাত্মক ডিফেন্স ইকুইপমেন্ট ক্রয় করা হতো এবং এখন পর্যন্ত তাই রয়েছে। মাঝখানে ভারত কিভাবে হাসিনার আমলে শেষ দিকটায় শেষ 4-5 বছরে হঠাৎ করে এই হাসিনার আগ্রহ, প্রাইম মিনিস্টার হাসিনার আগ্রহ হলো যে ভারতের যা ইচ্ছা আমাদের প্রতিরক্ষা বিষয়ে তাদের ইচ্ছা পূরণ করবে। সেই সুযোগ নিয়ে ভারত এমনভাবে ঝাঁপিয়ে পড়ল, তার পররাষ্ট্রনীতির এক্সপ্রেশনগুলো এমন যে মনে হয় যেন ভারতের নিরাপত্তা নিয়ন্ত্রণে থাকাটাই অনিবার্য বাংলাদেশের জন্য। এখনও তারা সেই চিন্তাই করছে। এখনও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যেসব এক্সপ্রেশনসগুলো করে এবং বর্ডারে আমাদের জন্য যে পরিস্থিতি সৃষ্টি করেছে, এটা সম্পূর্ণ একটা মানে আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা। কিন্তু একটা আধুনিক রাষ্ট্র, এত বড় একটা দেশ, তার পাশে বাংলাদেশ, পৃথিবীর অন্যতম বিশাল একটা মুসলিম পপুলেটেড রাষ্ট্র, তার প্রতি এই ধরনের যে আচরণ, সেটা তারেক রহমানকে নিশ্চয়ই, তারেক রহমানের সরকারকে প্রভাবিত করতে বাধ্য। কেননা এটা কোনো সারা বিশ্ব, অন্যান্য দেশের কূটনীতিক বৃন্দ এবং স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে কিন্তু দেখে আসছে। আমি একটা কথা শেষে জোর দিতে চাই যে অনেকের ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ফলে আমরা এখন এমন একটা ট্র্যাপে পড়েছি যে চীনের সাথে উন্নতি হবে না। এটা সম্পূর্ণ ভুল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আস্থার সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের ব্যাপারে তাদের কোনো রকমের আপত্তি ছিল না, তাদের কোনো রকমের সমর্থনও ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ একটা নিউট্রাল পজিশন নিয়েছে, যা কিনা বলতে গেলে ভারতকে অনেকাংশেই বিব্রত করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাকিয়ে থাকবে যে বাংলাদেশ কতখানি গভীরতা এই সম্পর্কে আনতে পারে। এবং আমার মনে হয় আমরা যে অবজেক্টিভ রিয়ালিটি যেভাবে দেখছি, আমার তো মনে হয় যে
আমাদের অত্যন্ত যে সচেতন পররাষ্ট্রমন্ত্রী, যিনি এখন আন্তর্জাতিক আরও গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলাদেশের ব্যাপারে জেনারেল অ্যাসেম্বলির অ্যাকসেপ্টেন্সে, তার এফোর্টে মিলে আমরা আশাবাদী হতে পারি। কিন্তু যতক্ষণ না সফরটা শেষ হয়, রিয়েলি নিশ্চিতভাবে কিছু বলা ঠিক হবে না।